বিয়ের পরের দিন রাত্রিবেলা রনিত ওর স্ত্রীর সাথে বসে গল্প করছিল। রনিত নাইসার হাতে একটু স্পর্শ করতেই নাইসা রনিতকে বলল, এই যে শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে যা বিয়ের আগে আপনাকে আমি বলতে পারিনি, কিন্তু আজ যদি আপনাকে না বলি তাহলে অনেক দেরি হয়ে যাবে। এমনিতে আপনাকে বিয়ে করার আগে আমার বলা উচিত ছিল, কিন্তু পরিবারের চাপে বিয়ের আগে আপনাকে এটা আমি বলতে পারিনি। তারা আমাকে আপনার সঙ্গে গোপনে কথা বলার সুযোগও দেয়নি, কিন্তু আজ যখন আমাদের বিয়েটা হয়ে গেছে তাই কোনো মিথ্যার আড়ালে আমি আপনার সঙ্গে সম্পর্ক গড়তে চাই না। আপনি সবটা জেনে সিদ্ধান্ত নেবেন আপনি আমার সাথে থাকবেন কিনা। রনিত নাইসাকে এভাবে কথা বলতে দেখে খুবই চিন্তিত হয়ে গেল। তার কপালে ভাঁজ পড়ল। সে বুঝতে পারল না বিয়ের পরদিনই কি এমন বলবে তার স্ত্রী যে এটার উপর নির্ভর করবে তার স্ত্রী তার সাথে থাকা বা না থাকার সিদ্ধান্ত। রনিত তার মনের কৌতূহল চাপা রেখে আলতোস্বরে নাইসাকে বলল, কি এমন কথা যা তুমি বলতে পারোনি? যে কথা বললে তোমার আমার মধ্যে সম্পর্কই থাকবে না, সে কথা বলতে তোমার ভয় করছে না? তবুও তুমি যখন সিদ্ধান্ত নিয়েছ কথাটা আমায় বলবে, তাহলে বলেই ফেলো, শুনে দেখি কি এমন কথা। নাইসা তখন মুখটা নামিয়ে একটু লজ্জিতভাবে বলল, আসলে আমার এইডস আছে, কিন্তু এই গোপন রোগের কথা আমি আর আমার দিদি ছাড়া আর কেউ জানে না। আপনি আমার স্বামী, তাই আপনাকে বলাটা আমার কর্তব্য। আমি চাই না আপনি আমার অতীত না জেনেই আমার সাথে সংসার করুন। রনিতর স্ত্রীর কথা শুনে বেশ চমকে উঠল। তারপর অনেকটা সরে গেল নাইসার কাছ থেকে। সে কখনো ভাবতে পারেনি তাকে এত বড় শক পেতে হবে তার স্ত্রীর কাছ থেকে। বিয়ের পর কোন ছেলে এইডসওয়ালা বউকে নিয়ে সংসার করার কথা ভাবতে পারে? এসব উল্টাপাল্টা চিন্তা করতে করতে রনিত উঠে দাঁড়ালো বিছানা থেকে। তারপর ঘামতে শুরু করল। নাইসা তার স্বামী রনিতার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে বলল, গত ৩ বছর ধরে আমি এই বিরল রোগে আক্রান্ত হয়েছি। না কাউকে বলতে পারি, না কাউকে বোঝাতে পারি। আমার মনের অবস্থাটা ঠিক কি আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সংস্পর্শে আসিনি, কিংবা এমন কোনো কিছু করিনি যার জন্য আমার এইডস হতে পারে। অথচ আমার ডাক্তারি রিপোর্টের সমস্ত কিছু পজিটিভ এসেছে। এটার চিকিৎসার কথা আমি আমার পরিবারকে কখনো বলতেও পারিনি, কারণ তাদেরকে বললে তারা আমাকে কখনো ক্ষমা করত না, তারা আমাকে অবিশ্বাস করত। তাই ভাবলাম আমি যদি আপনাকে এই কথাটা বলি এবং আপনি যদি আমায় একটু হলেও বুঝতে পারেন। নাইসাকে কাঁদতে দেখে রনিতের অনেক কষ্ট হলো, কারণ যতই হোক নাইসাকে অনেক ভালোবেসে ফেলেছিল রনিত। নিজেকে শান্ত করে নাইসাকে সান্ত্বনা দিয়ে বলল, প্লিজ তুমি কান্না করো না, আমার খুব কষ্ট লাগছে। ঠিক আছে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর এই কথা আমি কোনোদিন কাউকে জানাবো না। কিন্তু তুমি যে বললে জীবনে কোনোদিন পুরুষের সংস্পর্শে আসনি অথবা এমন কোনো কিছু করনি যার জন্য এই রোগে আক্রান্ত হতে পারো, তাহলে তুমি এই রোগের শিকার হলে কি করে? নাইসা মাথা নিচু করল আর কান্না ভেজা গলায় বলল, আমি সত্যিই জানি না। ঠিক আছে, চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। শুয়ে পড়ো, কাল সকালে তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাব। নাইসা বিছানায় শুয়ে পড়ল আর রনিত নিজের বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। সারা রাত দুজনের চোখেই ঘুম নেই। এভাবেই রাত পেরিয়ে গেল। পরের দিন সকালে রনিতর স্ত্রীর হাত ধরে কথা একটা যাচ্ছিল। তাদের পেছন ডেকে নাইসার শাশুড়ি গুলা বেগম বলে উঠলেন, কিরে অনিত, এত সকাল সকাল বউকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাড়িতে যে একটা বুড়ো মা আছে তাকে তো বুঝি বলে যাওয়ার প্রয়োজন বোধ করলি না? সবে তো 2 দিন হলো বিয়ে করেছিস, এর মধ্যেই বউয়ের কেনা গোলাম হয়ে গেছিস। তা বৌমা, তুমিও কি মনে করো না কোথাও যাওয়ার আগে শাশুড়ি মাকে বলে যাওয়া উচিত? কথাটা শুনে নাইসার সত্যিই খুব খারাপ লাগলো। তার উচিত ছিল অন্তত একবার শাশুড়ি মায়ের পারমিশন নেওয়া। নিজের ভুলের প্রতি ভীষণ অনুতপ্ত বোধ করল নাইসা। তারপর শাশুড়ি মায়ের উদ্দেশ্যে মুখ নিচু করে বলল, জি মা, আমার সত্যি ভুল হয়ে গেছে আপনাকে না বলে বেরোনোটা। আমরা দুজন একটু আমার মায়ের বাসায় যাচ্ছি। ফেরার সময় মার্কেট হয়ে ফিরব, কিছু কেনাকাটা করার আছে। আপনি বলুন, আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে ফেরার সময় আপনার জন্য নিয়ে আসব। বৌমারে কথাটা মন ছুঁয়ে গেল গোলা বেগমের। উনি খুব সন্তুষ্ট হলেন নাইসার প্রতি, কারণ উনি এত সুন্দর কথাটা শোনার আশা করেননি। একটু দাঁড়াও, আমি একটা জিনিস দেই। গোলা বেগম একটা প্যাকেট নিয়ে এসে নাইসার হাতে দিয়ে বলল, তাহলে যাচ্ছই যখন এটা নিয়ে যাও, তোমার মাকে দিয়ে বলবে আমি পাঠিয়েছি। একটু সেমাই আছে আর কিছু মিষ্টি, ওনাদের দিয়ে বলবে, ওনারা খেলে আমার খুব ভালো লাগবে। শাশুড়ি মাকে মিথ্যা কথাটা বলায় অনেকটা খারাপ লাগছিল নাইসার। শাশুড়ি মায়ের হাত থেকে প্যাকেটটা নিয়ে সে এগিয়ে গেল স্বামীর দিকে। রনি যাওয়ার সময় মাকে বলে গেল, মা, তুমি নিজের খেয়াল রেখো, আর বেশি কিছু রান্না করার দরকার নেই। ফেরার সময় আমরা তোমার জন্য খাবার নিয়ে আসব। কিছুক্ষণ পর একটা ডাক্তারখানায় প্রবেশ করল নাইসা আর ওর বর রনিত। রনিত ডাক্তারবাবুকে সবকিছু খুলে বলার পর কাগজপত্রগুলো দিলেন ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু রিপোর্টগুলো দেখার পর নাইসাকে ভালো করে চেক করলেন আর বললেন, সবই বুঝলাম, কিন্তু এই রিপোর্টগুলোর সঙ্গে নাইসা ম্যাডামের কোনো মিল নেই। রিপোর্টগুলো অন্য কারোর, কিন্তু নাইসা ম্যাডাম সম্পূর্ণ সুস্থ। ডাক্তারের কথা শুনে নাইসা এবং রনিত বেশ অবাক হলো, কারণ এইসব কি বলছেন ডাক্তারবাবু? তাদের কৌতূহল দমন করতে ডাক্তার আতিক বলে উঠলেন, এই রিপোর্টগুলো আমারই তৈরি করা, কিন্তু 3 বছর আগে রিপোর্টগুলো যিনি করে নিয়ে গিয়েছিলেন তিনি নাইসা ম্যাডাম নন, অন্য কেউ।
তাদের কথোপকথন শেষ হতে না হতেই রুমে অন্য একজন প্রবেশ করল। নাইসা অবাক হয়ে গেল নিজের দিদি সারাকে ক্লিনিকে আসতে দেখে। দুজন বোন মুখোমুখি দাঁড়িয়ে তখন নাইসা দেখল তার দিদি সারার চোখে জল। নাইসা জিজ্ঞেস করল, কি ব্যাপার দিদি, তুমি এখানে? তোমারও বুঝি আমার মতো অবস্থা? সারা নিজের চোখের জল সংযত করে বলল, গত 3 বছর ধরে আমি তোর কাছ থেকে একটা কথা লুকিয়েছিলাম, যাতে তোর দুলাভাইয়ের সাথে আমার বিয়েটা হয়। কিন্তু আমার দোষে আমার বাচ্চাটা আজ বিরল রোগে আক্রান্ত। সেদিন যদি নিজের রোগটা তোর নাম দিয়ে চালিয়ে না দিতাম, তাহলে হয়তো আমার বিয়েটাই হতো না। তাই তোকে মিথ্যে কথা বলে নিজের রিপোর্ট তোর নামে বানিয়েছিলাম, আর আজ আমাকে সেই ফলই ভোগ করতে হচ্ছে। এইডস রোগে তুই নয়, আমি নিজে আক্রান্ত, আর তার এফেক্ট পড়েছে আমার 1.5 বছরের ছেলেটার উপর। ডাক্তার আতিক বললেন, হ্যাঁ, এই রিপোর্ট আমি যার জন্য বানিয়েছিলাম তিনি এই ম্যাডাম। 3 বছর আগে আমি ওনার এই রিপোর্টগুলোই বানিয়েছিলাম, তবে তখন উনি ওনার নাম নাইসা বলেছিলেন, তাই আজ রিপোর্টের সঙ্গে মানুষটাকে মেলাতে পারছিলাম না। রনিক বুঝতে পারল আসলে বিয়ের পরের দিন নাইসা স্বীকারোক্তি করে খুব ভালোই করেছিল। না হলে হয়তো সারা জীবন নাইসার সঙ্গে রনিতের সম্পর্কটা টিকতই না। মনে মনে রনিত নাইসার সাহসিকতাকে প্রশংসা করল। পাশ থেকে সারা বলে উঠল, আমি আমার কৃতকর্মের শাস্তি পাচ্ছি বোন, পারলে আমি ক্ষমা করিস। তুই ক্ষমা করলে উপরবালা আমাকে কোনোদিন ক্ষমা করবে না, কারণ আমি নিজের রোগ অন্যের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম নিজের স্বার্থে। তাই আজ নিজের সন্তানকে নিয়ে তার ফল ভোগ করছি। তুই একদম সুস্থ, তোর কোনো রোগ নেই, তুই একটা ভালো মেয়ে। আমি চাই আগামী দিনে তোর সংসার খুব সুখের হোক। আমি জানি দিদি হিসেবে আমি অনেক বড় ভুল করেছি, তাই তুই আজ আমায় ক্ষমা না করলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নাইসা নিজের দিদিকে সান্ত্বনা দিয়ে বলল, কান্না করো না তুমি, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি চাইও তুমি সব সময় ভালো থাকো, আর আমাদের ছোট্ট বাবুটাও সুস্থ হয়ে উঠুক। ফেরার সময় নাইসা দিদির হাতে হাত দিল, তারপর নিজের স্বামীর হাত ধরে বাসার উদ্দেশ্যে ক্লিনিক থেকে বের হয়ে গেল। একটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তা সত্য আর বিশ্বাসের উপর গড়ে ওঠে। মিথ্যা দিয়ে হয়তো সাময়িকভাবে জেতা যায়, কিন্তু সততা দিয়েই চিরস্থায়ী সুখ পাওয়া সম্ভব। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য মূল্যবান। আর আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।